একজন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি লেনিন দেখতে পাচ্ছেন, আবার মা সারদা দেখতে পাচ্ছেন। আবার তিনি এখন বর্তমানে শুভেন্দু অধিকারীর মধ্যে লেনিন দেখতে পাচ্ছেন, জানি না মা সারদা দেখতে পাচ্ছেন কিনা। কয়লা চুরি থেকে সমস্ত কিছু ভাইপোর নামে প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ আছে। গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে গ্রেপ্তারটা হয়েছে এইটা আমরা দেখতে চাই। ভালো তৃণমূলের মাপকাঠিটাই আমরা বোঝার চেষ্টা করছি। ভালো তৃণমূলের মাপকাঠি যারা চুরি করেছে, এখন যারা সরকারে আছে তাদের সাথে সেটিং করছে, সেইটা ভালো তৃণমূল, নাকি যারা তৃণমূল দলটাকে ভাঙিয়ে আবার একটা দল গড়ার চেষ্টা করছে যাতে করে তৃণমূল দলটার অস্তিত্ব না থাকে, তারা ভালো তৃণমূল? ভালো তৃণমূলকে নেবো, খারাপ তৃণমূলকে নেবো না। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করলেই দোষ। আমি একেবারে বিধানসভায় সই জাল কাণ্ড, বিধায়কদের সই জাল করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে নোটিশ যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন না শারীরিক অসুস্থতা দেখিয়ে। আবারও পরবর্তীতে নোটিশ। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হাইকোর্ট দ্বারস্থ হন তাকে যাতে রক্ষা কবচ দেওয়া হয়, এবং সিআইডি যে নোটিশ সেটা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেন। দেখুন, পশ্চিমবাংলার বিধানসভায় এই ধরনের ঘটনা ঘটেনি যে বিধায়কদের সই নকল করে বা জাল করে কেউ বিরোধী দলনেতার প্রস্তাব দিচ্ছে বা কোনো রেজলিউশন হচ্ছে বা কিছু, এই ঘটনা ঘটেনি। খুবই সিরিয়াস ইস্যু আমি মনে করি, এটা তদন্ত হওয়া উচিত এবং উপযুক্ত যে দোষী তার পানিশমেন্ট হওয়া উচিত। স্বাভাবিক কারণেই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার কাছে গিয়েছে সিআইডি, তারও আইনি রাইট আছে হাইকোর্টের কাছে প্রোটেকশন চাওয়া। তিনি এসেছেন। ইস্যুটা কিন্তু খুব সিরিয়াস, কারণ দেখুন, চুরি আমরা সব জায়গাতে দেখেছি, জালিগিরি বা জালি ডকুমেন্ট, সাদা খাতায় চাকরি, এভরিথিং সরকারে থাকাকালীন। আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভাতে সেখানেও এই ধরনের একটা অভিযোগ উঠছে, এটা সিরিয়াস ব্যাপার এবং এটা তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি, এবং খুবই শীঘ্রই তদন্ত হওয়া উচিত। যতগুলো কেস আছে সব কটা কেসেরই তদন্ত হওয়া উচিত, ঢিলেমি যেন না হয়। হাইকোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না দেখুন, চ্যালেঞ্জ তারও তো আইনি প্রোটেকশন নেওয়ার রাইট আছে, সেটা তিনি যেতেই পারেন। কিন্তু রাজ্য প্রশাসন এটা নিয়ে লড়াই করবে কিনা, রাজ্য প্রশাসন এটা নিয়ে কতটা সিরিয়াস, সেটা আগামী দিনেই বোঝা যাবে। কিন্তু এই সই জাল কাণ্ডে ঋতব্রত এবং সন্দীপন তারা মুখ খুলেছিল, প্রথম তারাই মুখ খুলেছিল, এবং তারপরেই তাদের তো দল থেকে একেবারে বের করে দেওয়া হয়। এবং বর্তমানে যেটা শোনা যাচ্ছে, আজকে তারা বিধানসভায় গেছেন, বৈঠক হবে তৃণমূল দুভাগে। তৃণমূল দলটাই থাকবে না, তৃণমূল দলটাই থাকবে না। তৃণমূলের নিজেদের মধ্যে ঝামেলা। তৃণমূলের যত লোক আছে বা যারা যারা সাংসদ বিধায়ক হয়েছে, নীতিগত প্রশ্নে এই মানুষগুলো কি একেবারে ঠিক আপনি বলুন না? যাদের নাম বলছেন তাদের রাজনৈতিক ইতিহাসটা দেখতে হবে। আগে কোন দল করতেন, পরে কোন দল করতেন, এখন আবার কার। এককালে একজন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি লেনিন দেখতে পাচ্ছেন, আবার মা সারদা দেখতে পাচ্ছেন। আবার তিনি এখন বর্তমানে শুভেন্দু অধিকারীর মধ্যে লেনিন দেখতে পাচ্ছেন, জানি না মা সারদা দেখতে পাচ্ছেন কিনা। কার কথা বলছি বুঝতে পারছেন? তাই জন্য এরা নীতিভ্রষ্ট লোক, পুরো দলটাই একটা নীতিভ্রষ্টদের দল। এদের কোনো নীতি নেই, এদের কোনো আদর্শ নেই যেটা নিয়ে এরা লড়াই করবে। আজকে পশ্চিম বাংলায় বিরোধী দলের কে নেতা হবে সেই নিয়ে সইজাল, সেই নিয়ে ঝামেলা। তার মানে মানুষকে এটা বুঝতে হবে তৃণমূল কোন স্তরে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী বৈঠক হচ্ছে, কিংবা মুখ্যমন্ত্রী গতকাল যে ধর্ণা দিলেন বাইক চ্যানেলে, সেখানে মাত্র 6 জন বিধায়ক বৈঠকে, 18 জন না 20 জন বিধায়ক। দলটা কি ভেঙে যাচ্ছে সেই মুখ্যমন্ত্রী না, উনি হলেন প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। দলটা থাকবে না এটা সবাই জানে, দলটা থাকবে না এটা সবাই জানে, এটা আমি আপনি না, সবাই জানে। তৃণমূল যদি দুভাগে হয়ে যায়? দলটাই তো থাকবে না, এই দলটা থাকাই উচিত না বলে আমি মনে কিন্তু করি। বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে
50 জন বিধায়ক যেতেও পারে। ওই তো বললাম না, ঋতব্রত বাবু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন দেখেন, সারদা মা দেখেন, আবার এখন তিনি শুভেন্দু বাবুর মধ্যে লেনিন দেখছেন, জানি না সারদা মা দেখছেন কিনা। মমতা দেখছেন বন্দ্যোপাধ্যায় এখনো তার নেত্রী, তিনি বলছেন। নেত্রী, কিন্তু লেনিনটা উনি কিন্তু এখন শুভেন্দু বাবুর থেকে দেখতে পাচ্ছেন, মানে শুভেন্দু বাবুর থেকে দেখতে পাচ্ছেন। তাই জন্য ওনার ক্ষেত্রে বিরোধী দলনেতা হওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে আমার। তাই জন্য মনে হচ্ছে, যেহেতু তিনি এখন শুভেন্দু বাবুকে লেনিন দেখছেন, যাকে যখন তিনি লেনিন দেখেন, আগে বুদ্ধবাবুকে লেনিন দেখতেন, এখন উনি শুভেন্দু বাবুকে লেনিন দেখছেন, যার জন্য ওনার বিরোধী দলনেতা হওয়ার সম্ভাবনার কথাটা উঠছে। কিন্তু দাদা এই যে সই জাল কাণ্ড, যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম টার্গেট বলা যেতে পারে, গ্রেফতারিতে সিআইডি বারবার যাচ্ছে তার বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি কি খুব ঘনিয়ে আসছে? দেখুন, এ তো আমরা 6 বছর ধরে শুনে আসছি, কবে ভাইপো গ্রেপ্তার হবে, কবে ভাইপো গ্রেপ্তার হবে। চাকরি চুরি, ভাইপো গ্রেপ্তার হয়েছে? ভাইপোর নামে কি অভিযোগ নেই? ভাইপোকে তখনও হাইকোর্টে এসে প্রোটেকশন নিতে হয়েছিল, সুপ্রিম কোর্টে ভাইপো গিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ 25 লক্ষ টাকা ভাইপোকে কস্ট দিয়েছিল, সুপ্রিম কোর্ট কস্টটুকু মুকুব করেছিল, ইনভেস্টিগেশন হবে এটা বলে দিয়েছিল। কয়লা চুরি থেকে সমস্ত কিছু, ভাইপোর নামে প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ আছে। গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে, গ্রেপ্তারটা হয়েছে এইটা আমরা দেখতে চাই। কিন্তু সরকার তো পরিবর্তন হয়েছে, এখনো কার হাত একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় রয়েছে, এখনো গ্রেফতারি নয় কেন? এই প্রশ্ন তো সেটা তো উঠছে। সরকারকেই উত্তর দিতে হবে। সরকার যারা চালাচ্ছেন তাদেরকে উত্তর দিতে হবে। সরকার যারা চালাচ্ছেন তাদের মধ্যে আবার একটা ব্যাপার হয়েছে, তারা তৃণমূলকে দুভাগে দেখছেন। তারা তৃণমূলকে দেখছেন ভালো তৃণমূল এবং বাজে তৃণমূল। ভালো তৃণমূলের মাপকাঠি? ভালো তৃণমূলের মাপকাঠিটাই আমরা বোঝার চেষ্টা করছি। ভালো তৃণমূলের মাপকাঠি যারা চুরি করেছে, এখন যারা সরকারে আছে তাদের সাথে সেটিং করছে, সেইটা ভালো তৃণমূল? নাকি যারা তৃণমূল দলটাকে ভাঙিয়ে আবার একটা দল গড়ার চেষ্টা করছে, যাতে করে তৃণমূল দলটার অস্তিত্ব না থাকে, তারা ভালো তৃণমূল? এই ভালো তৃণমূলের সংজ্ঞাটাই আমরা বোঝার চেষ্টা করছি। তৃণমূলের তো এখন দুটো ভাগ, মানে যারা সরকারে আছেন তারা মনে করছে। যদি তারা এটা মনে করতে পারেন যে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারোর হয়ে মামলা করলে কি দোষ? তিনি তো মামলা করেছে। তৃণমূল দল, আমি তো মানুষের কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি যে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল তার সংজ্ঞাটা কি? যিনি সিপিএম করেন, যিনি বিজেপি করেন, যিনি তৃণমূলও করেন, যিনি কংগ্রেস করেন, এবং সাধারণ মানুষ, তারা আপনারা জানান, আপনাদের তো কমেন্ট সেকশন আছে। এই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের সংজ্ঞাটা কি? যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আজীবন ধরে, এই 15 বছর ধরে হচ্ছে, তার মধ্যে ভালো আর খারাপ তৃণমূলটা কোনটা? অনেকে বিকাশবাবু সম্বন্ধে ক্রিটিসাইজ করেছেন, তিনি মামলা নিয়েছেন। অবশ্যই আইনজীবী মামলা নেবে, আইনজীবী মামলা নেবে না? আর রাজনৈতিক দলরা ঠিক করে বেছে বেছে নেবে কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এইটা কি করে সম্ভব? নীতি নৈতিকতা ওরকম হয় না, এরকম নীতি নৈতিকতা তো খুচরো পয়সা। মানে এই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, এইটা নীতি নৈতিকতার কথা নাকি? আপনার যদি পরিবার, আজকে যখন 1955, 60, 65 সালে যে সময় ডক্টর বিধান রায় বেঁচে ছিলেন, তখন যারা সিপিএম করতেন, যদি বাড়িতে দুরারোগ্য কোনো ব্যাধি হতো, তারা সব থেকে বড় ডাক্তারটাকে দেখাতে যেত, তার নাম কি? ডক্টর বিধান চন্দ্র রায়। আপনি যতই বলুন না কেন, কলকাতা হাইকোর্টে খুবই নামকরা, প্রকৃতযশা এবং বড় লয়ার অনেকেই আছেন, তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা বড় ফিগার আইনজীবী হিসাবে। তো কোনো মানুষ চাইতে পারে না যে আমার যাই দোষ থাকুক না কেন, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আইনি সহায়তা নেবো? এটা চাইতে পারে কি পারে না? যদি বিধান রায়কে কেউ গিয়ে দেখাতে পারে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছে আইনি সহায়তা চাইতে পারবেন? এটা হয়নি। আর যে অভিযোগটার ভিত্তিতে হয়েছে, সেই অভিযোগটা কি? সেই অভিযোগটা একটা কন্টেস্টিং ক্যান্ডিডেট, তিনি এফআইআর করেছেন। সারদা নারদা চাকরি চুরির এফআইআর নয় ওটা। আর যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট, তিনি এমন এফআইআর করেন কেন যে এফআইআর এ একবারই কোর্টকে ইন্টারভিন করতে হয়? এটা তো প্রশ্ন, এইটা তো ওনাকে করা উচিত। তিনি যখন এফআইআর করেছেন, তার মানে সেই এফআইআর করাতে, অ্যারেস্ট হলে
6 মাসের আগে বেল পাবে না। তিনি তাহলে এই ধরনের এফআইআর করেছেন কেন যেটা একবারে কোর্টে উড়ে যাবে? কিন্তু দেবরাজ চক্রবর্তী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আচ্ছা, দুর্নীতির অভিযোগটা তদন্ত করুক না। যে এফআইআরটা করেছে সেটা একটা কন্টেস্টিং ক্যান্ডিডেট করেছে, তিনি এই এফআইআরটা করেছেন কেন? তিনি তো বিধায়ক ওখানে। না, তিনি এই এফআইআরটা করেছেন কেন? তাহলে তো পলিটিক্যাল ভেন্ডেটাটা এস্টাবলিশ হয়ে যাবে। এইটা করার জন্য তিনি করেছেন। আবার বড় বড় কথা বলছেন বিভিন্ন লোকজন। ভালো তৃণমূলকে নেবো, খারাপ তৃণমূলকে নেবো না, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করলেই দোষ। আমি বলছি তো, যদি আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কমিউনিস্ট পার্টি করেন, বামপন্থী উনি যদি অন্য কোনো রাজনৈতিক দল করতেন, তাহলে তার আইনি পরামর্শটা নিতে যেতে কেউ পারে না। বিধান রায়ের ডাক্তারি পরামর্শ যদি কেউ নিতে যেতে পারে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন টপ গ্রেডেড অল ইন্ডিয়া লেভেলের লয়ার, তার আইনি পরিষেবা নেবার চিন্তা ভাবনা কেউ করতে পারেন? এটা হয় কখনো? কিন্তু বামপন্থীরা তো বলছে এটা কি কমরেডশিপ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন, বামপন্থীরা কি বলছেন সেটা বড় কথা না। যারা বলছেন তারা পুরো বিষয়টা জানেন না। যারা বলছেন, যারা বলছেন যে বামপন্থী হোক, ডানপন্থী হোক, যে পন্থী হোক, সেই পন্থীদেরকে এই প্রশ্নটা করুন না, ভালো তৃণমূল আর বাজে তৃণমূল এর মধ্যে বাছাই করে বিজেপি নেবে। তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা নিলে কি দোষ? আমার এইটা প্রশ্ন। তাই না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি আপনাকে বলে দিই, শুনে নিন আমার থেকে, জানে না যেসব বামপন্থী বলুন, ডানপন্থী বলুন, যে পন্থী বলুন না কেন, কলকাতা মেট্রো দেখছেন আইনি জটে আটকে ছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কলকাতা মেট্রো করার মামলা দিয়েছিল। আমার সৌভাগ্য যে সেই সময় আমি মামলাটায় বিকাশবাবুর সঙ্গে থাকতে পেরেছি বললে, বা সাহায্য করতে পেরেছি বললে ভুল হবে। আমি মামলাটা বিকাশবাবুকে করতে দেখেছি। জাপান থেকে, জার্মানি থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর অন্তত 10টা জায়গা থেকে এবং আইআইটির ইঞ্জিনিয়াররা এসে বিকাশবাবুকে ব্রিফটা বোঝাতেন। এই যে কলকাতা মেট্রো হতে দেখছেন, আইনি জটে যে পরিমাণ পড়েছিল, তা তিনি কি তাহলে বিজেপি হয়ে গেলেন? তিনি যখন মেট্রো রেলের মামলাটা করেছিলেন তখন কেন্দ্রে বিজেপি সরকার, তা তিনি বিজেপি হয়ে গেলেন। কেউ প্রশ্ন তোলে না তো। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। বিজেপির যখন অবস্থা খারাপ ছিল পশ্চিম বাংলাতে, তারাও কিন্তু বিজেপির বড় বড় নেতারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে তাদের ফুল ফিস দিয়ে তার আইনি পরামর্শ নিতে যেতেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ মনে করে সে বিতাড়িত, বঞ্চিত, বা তার একজন খুনিরও কিন্তু রাইট আছে আইনজীবী পাওয়ার, এটা আমাদের সংবিধান দিয়েছে। একজন মার্ডারার, খুনি, এমনকি ভারতবর্ষে যারা টেরোরিস্ট ধরা পড়ে তাদেরকে আপনি দেখে থাকবেন, যদি কোনো উকিল তাদের হয়ে মামলা নাও নেয়, লিগাল এড সার্ভিস থেকে তাকে লয়ার দেওয়া হয় এবং ভালো লয়ার দেওয়া হয়। কারণ আমাদের সংবিধান যে শব্দটা বলে, যে যারা বলছেন তারা জানে না, বামপন্থীরাই বলুন, ডানপন্থীরাই বলুন, যে পন্থীরাই বলুন, যে এনি পার্সন হ্যাজ আ রাইট টু গেট আ লয়ার অফ হিজ চয়েস। এটা সাংবিধানিক অধিকার যে কোনো সাধারণ মানুষের কাছে। তিনি তার আইনি পরিষেবা দেবেন না। আর ভালো তৃণমূল, বাজে তৃণমূল, এগুলো বাঁচাই হবে, অন্য কাউকে বাঁচাই হয় না। যে সমাজে যারা কাজ করছে তাদের নিয়ে বাঁচাই হবে না, সমাজের হয়ে যারা কাজ করছে তাদের নিয়ে বাঁচাই হবে না। বাঁচাইটা কাদের হবে? ভালো তৃণমূল, বাজে তৃণমূল। আগামী দিনে আমরা দেখতে পাবো পশ্চিম বাংলাতে কোনো রাজনৈতিক দল ঠিক করে দিচ্ছে যে কারা ভালো তৃণমূল, কারা বাজে তৃণমূল। বিচার ব্যবস্থা ঠিক করবে না কে চুরি করেছে, কে জোর চুরি করেছে। রাজনৈতিক দল ঠিক করে দেবে যে কে ভালো তৃণমূল, কে বাজে তৃণমূল।